আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জাতীয় উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদ দরকার, আর সেজন্য যে কোনো মূল্যে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অসংক্রমণ রোগ চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি যেন এ ধরনের রোগ না হয় সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য সম্পর্কিত টেকসই উন্নয়ন অভিষ্ট ও কৃতজ্ঞতা ১৭ কোটি মানুষকে জাতীয় উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদ দরকার। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্য খাত নয়, আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের চতুর্থ দিনে শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে উচ্চ আদালতের ৬ বিচারপতির আপিল বেঞ্চে তারেক রহমান ও বাবরের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান। মঙ্গলবার মামলার তৃতীয় দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। এর আগে ৩১ জুলাই হয় দ্বিতীয় দিনের শুনানি। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে উচ্চ আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, শুনানি এখন কোন পর্যায়ে রয়েছে, আর এ বিষয়ে আপডেট আমাদের জানাবেন। সাদিয়া, বহুল আলোচিত এই মামলার আজ চতুর্থ দিনের শুনানি চলছে এবং আজ কিন্তু তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের পক্ষের আইনজীবী শুনানি উপস্থাপন করছেন এবং এই শুনানিতে কিন্তু তারা চেষ্টা করছেন যে বিচারিক আদালতের যে সাজার রায়টি ছিল সেই রায়ের যে বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেগুলো তারা উপস্থাপন করতে চেষ্টা করছেন যে এগুলো আসলে ওই রায়টা ভুল ছিল এবং এ ব্যাপারে হাইকোর্ট যে খালাসের রায় দিয়েছে এই রায়টি ঠিক ছিল। এস.এম. শাহজাহান উনি সিনিয়র আইনজীবী, উনি আসলে বক্তব্য উপস্থাপন করছেন। ওনার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি কিন্তু গতকাল জানিয়েছেন যে এই বিচারিক আদালতের যে রায়টা ছিল সেই রায়ে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি ছিল যেগুলো আইন পরিপন্থী এবং সেগুলো তিনি উপস্থাপন করবেন আজ এবং এর ফলে তিনি আশা করছেন যে এই আপিল বিভাগেও আসলে এই হাইকোর্টের যে রায়টি ছিল অর্থাৎ খালাসের রায় এটি বহাল থাকবে। যদিও গতকাল তৃতীয় দিনের শুনানি হয়েছে, সেদিন কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী আসলে এই মামলার রায় যেটি ছিল বিচারিক আদালতে তার আসলে পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তো আজ যেহেতু চতুর্থ দিনের শুনানি চলছে, তো এই আজকের দিনের শুনানির পর বোঝা যাবে যে আদালত এ বিষয়ে আরও শুনবেন নাকি পরবর্তীতে রায়ের ডেট দিবেন। তো এই জন্য আমরা অপেক্ষা করছি, হয়তো পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো যে এ বিষয়ে বিচারিক কার্যক্রমের আর কি তথ্য আসে। তো আপাতত এই ছিল আমার কাছে এই মামলার এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ মাহমুদ।
এদিকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে চলছে এ সাক্ষ্য গ্রহণ। আজ 4 জন সাক্ষী দিবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এর আগে 5 দিনে মোট 12 জনের সাক্ষ্য নেওয়া হয়। সকালে এ মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়াও জুলাই আন্দোলনের 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলারও সাক্ষী নেওয়ার কথা রয়েছে। আজ এ মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ। এ মামলায় গ্রেপ্তার 4 আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের অনিয়ম ও দুর্নীতি সহ অব্যবস্থাপনা নিয়েই চলছে ব্যবসা খাত। এখনো সবকিছু চলছে আগের নিয়মেই, ফলে নতুন বাংলাদেশের কোনো সুফলই পাচ্ছেন না ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্যে অনিয়ম ও দুর্নীতি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড থেকেও নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগ। এই অবস্থা পরিবর্তনে এক হাতে প্রয়োজনীয় সংস্কার করে তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটার আগে দেশের অর্থনীতিকে ভয়াবহ অবস্থায় রেখে যায় ফ্যাসিস্ট সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই থেকে উত্তরণী হয়ে পড়ে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেওয়ার পর সেখানে কিছুটা স্থিতিশীলতা আসলেও ব্যবসা বাণিজ্যে এখনো রয়ে গেছে আগের সেই অনিয়ম দুর্নীতি। উদ্যোক্তারা বলছেন বন্দরে পণ্য রপ্তানিতে নানা সমস্যায় পড়ছেন তারা। কন্ট্রাকশন পলিসির জন্য ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, তার সাথে সাথে ক্লাসিফিকেশন 6 মাসের জায়গায় 3 মাস নিয়ে আসা হয়েছে। অদক্ষ লোকদেরকে শিক্ষিত না করে রাদার তারা যে চিটাগং পোর্ট বা ডিফারেন্ট পোর্ট স্টেশনে রাখা হচ্ছে, তাদের কারণে কিন্তু সব ইম্পোর্টাররা হ্যাসেল ফিল করছে এবং কেউই কিন্তু ঠিকমতো সময় মতো জিনিস তো ক্লিয়ার করতে পারছেই না। উপরন্তু এক একজনকে পোর্ট ড্যামারেজও দিতে হচ্ছে, পোর্ট ড্যামারেজ যেটা 4 টাইম বেড়ে গেছে, এবং এদেরকেও স্পিড মানি দিতে হচ্ছে। 1 বছরেও বিনিয়োগে স্থবিরতা কাটেনি। এই জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দুর্নীতি বলেন, অবকাঠামো বলেন, সেটা আপনি ভৌত অবকাঠামো বলেন, সামাজিক অবকাঠামো বলেন, কোনোটাই তো ঠিক নেই। অতএব এগুলি ঠিক না করলে এমনি তো ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না, বিনিয়োগ বৃদ্ধি পাবে না, কর্মসংস্থান হবে না। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যে ধরনের হিউম্যান ক্যাপিটাল দরকার সে তো আমার ধারে কাছেও নাই ভাই। প্রাইভেট সেক্টরের যে ব্যাংক থেকে ঋণের যে প্রবৃদ্ধি, সেখানেও আমরা দেখছি যে যেখানে বাংলাদেশ ব্যাংকের টার্গেট 9.5-এর মতো ছিল, 41, সেটা 6.5-এরও কম হয়েছে। এখন আবার একটা 11% টার্গেট আমরা দেখছি বাজেটে দেওয়া হয়েছে। তো সেইটাও কাছাকাছি যাওয়া খুবই দুরূহ হবে, মূল্যস্ফীতির চাপ সবটা মিলে। দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে জানান অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। ব্যবসা পরিবেশের দিক থেকে বলি আর উদ্যোক্তাদের মনোভঙ্গির দিক থেকে বলি, অবশ্যই একটা কিছুটা হতাশাজনক একটা ভাব আছে। এখন আমাদেরকে এটা থেকে অবশ্যই উত্তরণ করতে হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। চলে আসছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুকে ব্যথাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 1টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাত 11টা পর্যন্ত তিনি গুলশানে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে বর্তমানে শারীরিক অবস্থা অনেকটাই ভালো। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। এদিকে মির্জা ফখরুলকে দেখতে ইউনাইটেড হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ প্রতিনিধি দল। উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর স্বপ্নের মাওলানা ভাসানী সেতু। বেলা 12টায় সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারির মধ্যে সংযোগ স্থাপন করবে সেতুটি। তিস্তা সেতু নামকরণ করা হলেও মন্ত্রণালয়ের নির্দেশে সেতুটির নাম মাওলানা ভাসানী সেতু করা হয়েছে। সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়
1490 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডার। 2021 সালে নির্মাণ কাজ শুরু হওয়া সেতুটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 1243 কোটি টাকা। শুল্ক হার কমায় হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল এবং পেঁয়াজ আমদানি হয়েছে। দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত 2 দিনে ভারত থেকে 4500 মেট্রিক টন চাল এবং 1190 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। গত এক সপ্তাহ ধরে শুল্ক জটিলতায় এসব পণ্য আটকে ছিল বন্দরে। সম্প্রতি চাল আমদানিতে শুল্ক হার 63.5% থেকে কমিয়ে মাত্র 2% নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্ক কমায় আমদানির বৃদ্ধির সঙ্গে দামও অনেকটা কমে আসবে বলছেন আমদানিকারকরা। আরও একটি সাফের মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। শিরোপায় চোখ রেখে প্রথম ম্যাচে জয় নিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ। এদিকে ঘরের মাঠে খেলা, তাই জয়ের ব্যাপারে একটু বাড়তি আত্মবিশ্বাসী ভুটান। ভুটানের থিম্পুতে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় হবে ম্যাচটি। 4 দলের টুর্নামেন্টে একে অন্যের সঙ্গে লড়বে দুবার করে। টুর্নামেন্টের শীর্ষ পয়েন্টধারী দল ঘরে তুলবে শিরোপা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।